একটা গ্রাম যেখানে মানুষ গুপ্তধনের লোভে নিজের আত্মাকেও বিক্রি করে দেয় এক ভয়ঙ্কর শয়তানের কাছে। কিন্তু ওই শয়তানের অভিশাপ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একটা মাস্টারপিস ভাইরাল মুভি তুম্বাদ থেকে ঘুরে আসা যাক। শুরুতেই আমরা একটা বৃষ্টিময় গ্রাম দেখতে পাই। এই গ্রামের নাম হলো তুম্বাদ। সময়কাল 1918 সাল। এই ছেলেটির নাম হলো রাও আর এই ছেলেটির নাম হলো বিনায়ক। বিনায়কের মা তার শাশুড়ির পায়ের নখ কেটে দেয়, কিন্তু তার শাশুড়িকে দেখে সাধারণ মনে হচ্ছে না। তার পা শরীর একদম পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রাতের বেলায় বিনায়কের দাদির ঘর থেকে ভয়ঙ্কর গুংরানির আওয়াজ ভেসে আসে। তখন বিনায়কের মা হাতে একটা কুড়াল নিয়ে তার শাশুড়ির রুমের কাছে গিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। তখন তার শাশুড়ির ভয়ঙ্করভাবে গুংরানির আওয়াজ থেমে যায় আর সে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালবেলায় বিনায়ক নিচে বসে থাকে আর তার ছোট ভাই রাও একটা ওয়ালের উপরে বসে থাকে। তখনই রাও ওয়াল থেকে পড়ে একটা পাথরের উপরে আর তার মাথা ফেটে যায়। তখন বিনায়কের মা তার ছোট ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করে। তো এইখান থেকে হাসপাতাল অনেক দূর। তখন তার বড় ছেলেকে বলে যে সময় মতো তোমার দাদিকে খাবার দিয়ে দিও, আর সে যদি ভয়ঙ্কর ব্যবহার বেশি করে তাহলে তাকে বলবে যে ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। তারপরে বিনায়কের মা তার ছোট ছেলেকে নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। বিনায়ক বাড়ির ভিতরে চলে আসে আর বাড়িতে এসে সে ভয়ঙ্কর কিছু অনুভব করতে শুরু করে। আর তখন সে তার দাদির জন্য খাবার বানাতে শুরু করে। আর এইদিকে তার দাদির ঘর থেকে ভয়ঙ্কর ভাবে আওয়াজ ভেসে আসে আর সে শুধু বলে যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও, আর তুমি যদি গুপ্তধনের সন্ধান চাও তাহলে আমার কাছে আসো। তখন বিনায়ক তার দাদির ঘরে আসে আর তখন আমরা দেখতে পাই তার দাদিকে একদম ভয়ঙ্কর ভাবে দেখতে লাগছে আর তার গালে কাটা পুঁতে রাখা হয়েছে। বিনায়ক তার দাদিকে বলে যে গুপ্তধন কোথায় রয়েছে। তখন দাদি বলে যে আমাকে আগে খাবার দাও, তারপর আমি বলবো, আর যদি খাবার না দাও তাহলে আমি তোমাকেই খেয়ে ফেলবো। তখন বিনায়ক তার দাদির জন্য খাবার বানাতে চলে আসে, কিন্তু তার দাদি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। কিন্তু বিনায়কের মা বিনায়ককে যে কি বলে গেছে যে তার দাদি যদি ভয়ঙ্কর ব্যবহার করে তাহলে তাকে বলতে হবে যে ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। কিন্তু এই কথাটা আর বিনায়ক মনে করতে পারে না। তখনই পিছন থেকে তার দাদি চলে আসে আর বিনায়কের পায়ে শিকল বাঁধিয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে আর তাকে বলে যে আজকে আমি তোকেই খাবো। বিনায়কের দাদির যে গালে কাটা পুঁতে রাখা হয়েছে ওই কাটাগুলো সে বের করে ফেলে। আর বিনায়ককে যখন কামড়াতে যাবেই তখনই বিনায়কের মনে পড়ে যায় ওই কথাটি যেটা তার মা তাকে বলতে বলেছিল, ঘুমিয়ে পড়ো, না হলে হাসতার চলে আসবে। এই কথা বলার সাথে সাথেই তার দাদি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে বিনায়কের মা কান্না করতে করতে বাড়ি চলে আসে। আসলে বিনায়কের ছোট ভাই রাওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল গরুর গাড়িতে করে তখনই মারা গেছে। তারপরের দিন সকালবেলায় বিনায়ককে তার মা এই অভিশপ্ত গ্রাম ছেড়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু বিনায়ক এই অভিশপ্ত গ্রাম তুম্বাদ ছেড়ে যেতে চায় না, কারণ তার মনে রয়েছে ওই গুপ্তধনের লালসা। সে তার মাকে বলে যে আমরা দাদিকে খাবার দিব না, বেঁধে রাখবো, তাহলে দাদি আমাদেরকে বলে দিবে ওই গুপ্তধন কোথায় রয়েছে। তখন তার মা বলে যে তুই তোর একদম বাবার মতন হয়েছিস, তোর বাবা ওই গুপ্তধনের লোভ করতে গিয়েই মারা গেছে। আর তোর দাদির যেরকম ভয়ঙ্কর অবস্থা, ওই গুপ্তধন সে আনতে গেছিল, কিন্তু ওই গুপ্তধন যে পাহারায় রয়েছে এক ভয়ঙ্কর শয়তান, ওই শয়তানের অভিশাপেই তোর দাদির এই ভয়ঙ্কর অবস্থা। তুই আমাকে কথা দে যে তুই এই তুম্বাদে কখনো ফিরে আসবি না। বিনায়ক তার মাকে কথা দেয়, কিন্তু গুপ্তধনের লোভ বিনায়ককে 50 বছর পর আবারও এই তুম্বাদেই টেনে আনে। বিনায়ক তাদের বাড়িতে এসে তার দাদির খোঁজ করে। এসে দেখতে পায় তার দাদির শরীর অর্ধেক কঙ্কাল হয়ে গেছে আর তার দাদির যে হার্টবিট রয়েছে ওইটা এখনো বিট করতেছে। বিনায়ক তার দাদিকে বলে যে ওই গুপ্তধন কোথায় রয়েছে। তখন দাদি বিনায়ককে বলে যে ওই লোভের ওই গুপ্তধনের অভিশাপেই আজ আমার এই ভয়ঙ্কর অবস্থা। আমি ওই তুম্বাদের মহলের কুয়ো থেকে যখন গুপ্তধন উঠিয়ে আনতেছিলাম তখন ওই গুপ্তধন যে শয়তান পাহারা দিত ওই শয়তান আমাকে কামড়ে দেয়, আর ওই অভিশাপেই আজ আমার এই ভয়ঙ্কর অবস্থা। আর ওই গুপ্তধন কখনোই শেষ হবে না। তুই আমাকে মুক্তি দে এই ভয়ঙ্কর জীবন থেকে, আমাকে পুড়িয়ে ফেল। আর তুই তুম্বাদের কুয়োতে নামিস না, না হলে তোরও অবস্থা ওই অভিশাপে আমার মতনই ভয়ঙ্কর হবে। বিনায়ক তার দাদিকে কথা দেয় সে ওই কুয়োতে নামবে না। তখন তার দাদিকে বিনায়ক আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু ওই গুপ্তধনের লোভ তাকে তুম্বাদের কুয়ো অব্দি টেনে আনে। কিন্তু এই কুয়োর ভিতরে যে গুপ্তধনের রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা খুঁজতেই বিনায়কের অনেক মাস কেটে যায়, কিন্তু ফাইনালি সে চেষ্টার পরে ওই গুপ্তধনের রাস্তাটা খুঁজে পেয়ে যায়। তখন সে তার শহরে ফিরে আসে, কিন্তু সে
খালি হাতে আসেনি, সে ওই তুম্বার থেকে একটা স্বর্ণের মুদ্রাও নিয়ে এসেছে। ভিনায়কের কাছে এই পণ্ডিত অনেক টাকা পাবে। তখন ভিনায়ক তার কাছে যে সোনার মুদ্রা রয়েছে ওই সোনার মুদ্রাটি ওই পণ্ডিতকে দিয়ে দেয়। আর ভিনায়ক তার ঋণ টাকা পরিশোধ করতে শুরু করে। আর ওই তুম্বার থেকে ভিনায়ক ধীরে ধীরে এত সোনার মুদ্রা আনতে শুরু করে যে এক পর্যায়ে পণ্ডিত ওই সোনার মুদ্রা কিনতে গিয়ে সেই এখন ঋণগ্রস্ত হয়ে গেছে ভিনায়কের কাছে। পণ্ডিত ভিনায়ককে একদিন বলে যে তুমি কি এই সোনার মুদ্রাগুলো ওই তুম্বার থেকে নিয়ে আসছো? তখন ভিনায়ক পণ্ডিতকে বলে যে আমি এই সোনার মুদ্রাগুলো তুম্বার থেকে নিয়ে আসছি, তুমিও যাও নিয়ে আসো। আর ওইখানকার সোনা কখনো শেষ হবে না। কিন্তু সবাই জানে যে ওই তুম্বাদ হলো একটা অভিশপ্ত জায়গা, যেখানে গেলে বেঁচে ফেরা অসম্ভব বললেই চলে। এই কারণে ওই তুম্বাদ মহলের আশেপাশেও মানুষ যেতে ভয় পায়। ধীরে ধীরে ভিনায়ক ওই তুম্বাদ থেকে সোনা এনে বিক্রি করে ধনী হতে শুরু করে। যার কিনা এক সময় সাইকেল কেনারও সামর্থ্য ছিল না, সে এখন হুন্ডা গাড়িতে চলাফেরা করে। এখন তার বাড়ি গাড়ি করা একদম বাম হাতের খেলা। কিছুদিন পরে ভিনায়কের একটা ছেলে সন্তান হয়। আর ভিনায়ক এত পরিমাণ ধনী হয়ে গেছে যে সে এখন অযথায় টাকা পয়সা নষ্ট করতে শুরু করে। আর এদিকে অভিশপ্ত তুম্বাদের সোনার লোভ পণ্ডিতকেও টেনে আনে। আর এদিকে ভিনায়কে চলে আসে। ভিনায়ক এসে পণ্ডিতকে দেখতে পায়। তখন ওই গুপ্তধনের রাস্তা কুয়ো দিয়ে ভিনায়ক নেমে পড়ে নিচে, এবং কিছুক্ষণ পরে ভিনায়ক ওই কুয়ো থেকে উঠে আসে। আর তার কাছে কয়েকটা সোনার মুদ্রা রয়েছে। তো এই ঘটনা আবার দূর থেকে পণ্ডিত দেখে ফেলে। ভিনায়ক ওইখান থেকে যাওয়ার পরে পণ্ডিতও চলে আসে ওই কুয়োর কাছে। আর সে কুয়োর মধ্যে নেমে পড়ে। তো ওই কুয়োর মধ্যে দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে ওই গুপ্তধনের কাছে যেতে হবে। পণ্ডিত কিছু দূর এগিয়ে এসে দেখতে পায় এখানে একটা আলমারির মতন জায়গা রয়েছে। পণ্ডিত দেখতে পায় আলমারির মধ্যে নিচ অব্দি দড়ি ফেলা রয়েছে। তখন সে বুঝে যায় যে ভিনায়ক এই আলমারির ভিতর দিয়ে দড়ি দিয়ে নেমে নিচ থেকে গুপ্তধন নিয়ে আসে। সে তখন দড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। আর এদিকে ভিনায়ক কুয়োর উপরে বসে রয়েছে, আর সে আটা দিয়ে পুতুল বানাচ্ছে। পণ্ডিত নিচে এসেই ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় তার আশেপাশের ওয়ালগুলো নড়াচড়া করতেছে। সে দূরে একটা পাত্র দেখতে পায়। সে তো মনে করে এই পাত্রের মধ্যে গুপ্তধন রয়েছে, যা কখনো শেষ হবে না। সে পাত্রটা খুলতেই দেখতে পায় পাত্রের ভিতরে একটা আটা দিয়ে পুতুল বানিয়ে রাখা হয়েছে। সে ওই আটার পুতুলটি হাতে নিতেই তাকে ভয়ঙ্কর এক কিছু টেনে নিয়ে যেতে শুরু করে। তার এক ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার। তার কিছুক্ষণ পরেই ভিতরে নেমে আসে ভিনায়ক। এসে দেখতে পায় পণ্ডিত ওয়ালে আটকে রয়েছে, আর তার শরীর গলতে শুরু করেছে। আর ভিনায়কের হাতেও ওই একই পাত্র। তখন ভিনায়ক পণ্ডিতকে বলে ঘুমিয়ে পড়ো, নাহলে হাসতার চলে আসবে। তখন পণ্ডিত ঘুমিয়ে পড়ে। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজে পাওয়া যায়। ভিনায়ক তার সাইড দিয়ে আটা দিয়ে একটা গোল চিহ্ন বানিয়ে দেয়। আর সে ওই পাত্র থেকে একই আটার পুতুল বের করে। আর আটার পুতুল দেখে এখানে চলে আসে এই অভিশপ্ত শয়তান, যার নাম হলো হাস্তার। এই শয়তানটি ভিনায়ককে আর ধরতে পারে না, কারণ ভিনায়ক গোল আটার দাগের মাঝখানে রয়েছে। তখন এই শয়তানটি ওই পণ্ডিতের একটা হাতি ছিঁড়ে ফেলে। তখন ভিনায়ক হাতে থাকা পুতুলটা ছুঁড়ে মারে। আর ওই হাস্তার শয়তানটি তখন ওই পুতুলটাকে খেতে শুরু করে। ভিনায়ক তখন ওই শয়তানটির পিছনে একটা থলে রয়েছে, আর ওই থলের মধ্যে রয়েছে স্বর্ণর মুদ্রা, যা কখনো শেষ হবে না। ভিনায়ক ওই শয়তানের থলে থেকে অনেকগুলো সোনার মুদ্রা সে নিয়ে নেয়। আর সে এখান থেকে ওঠার আগে ওই অভিশপ্ত পণ্ডিতকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আর এদিকে হাস্তার শয়তানের ওই পুতুলটি খাওয়া শেষ হয়ে যায়। তখন সে ভিনায়ককে ধরার জন্য দড়ি বেয়ে উঠতে শুরু করে। মেইন টপিকটা হলো ওই শয়তান যখন ওই আটার পুতুলটি যতক্ষণ সময়ে খাবে ততক্ষণ সময়ই ওই সোনাগুলো তার কাছ থেকে লুট করা যাবে। শয়তানটি পুতুল খাওয়ার পরেই যেই ভিতরে থাকবে তাকেই ওই শয়তানটি মেরে ফেলবে। তো ভিনায়ক একদম সঠিক টাইমেই ওপরে চলে আসতে পারে, আর শয়তানটি ওই গুহার মধ্যেই বন্দি থাকে। 14 বছর পার হয়ে যায়। এখন আর ভিনায়ক আগের মতো দড়ি বেয়ে উঠতে পারে না। সে যদি দড়ি বেয়ে না উঠতে পারে তাহলে সে ওই গুহা থেকে উঠতে পারবে না, সে শয়তানের কাছে মারা পড়বে। এই কারণে ভিনায়ক তার ছেলে পাণ্ডুরঙ্গকে দড়ি বেয়ে উঠানোর ট্রেনিং দিতে শুরু করেছে, যাতে সে ওই অভিশপ্ত জায়গা থেকে দড়ি বেয়ে ওই শয়তানের কাছ থেকে সোনার মুদ্রা নিয়ে আসতে পারে। তো পাণ্ডু টাইম মেনটেন করে দড়ি দিয়ে উঠার ট্রেনিং করতে শুরু করে, কারণ ওই গুহার মধ্যে ওই আটা যতক্ষণ ওই শয়তানটি খাবে তার কাছে ততক্ষণই সময় থাকবে। ভিনায়ক আবারও তুম্বার যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে এবার আর একা যাবে না, তার ছেলে পাণ্ডুকেও নিয়ে যাবে তার সাথে। ভিনায়ক যে এতগুলো সোনার মুদ্রা নিয়ে আসে, তার বউ এখনো কিন্তু জানে না যে তার স্বামী এতগুলো সোনার মুদ্রা কোথা থেকে নিয়ে আসে। পাণ্ডুকে তার মা বলে আগামীকাল তোমার বাবা তোমাকে নিয়ে যাবে, আর তুমি দেখে আসবে যে তোমার বাবা সোনার মুদ্রাগুলো কোথা থেকে নিয়ে আসে। রাস্তাতে
বিনায়ক তার ছেলেকে বলে, এমন এক শয়তান তোমাকে যদি ধরে ফেলে তাহলে তুমি অমর হয়ে যাবে আর তোমার জীবন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। আর ওই শয়তানের কাছেই রয়েছে গুপ্তধনের ভান্ডার, যা কখনো শেষই হবে না। বাবা ছেলে তুম্বাদে চলে আসে। বিনায়ক তার ছেলেকে দেখিয়ে দেয় যে কিভাবে আটা দিয়ে পুতুল বানাতে হবে। আটার পুতুলের মধ্যে কয়েকটা পাথরও দিয়ে দেয় আর বলে ওই শয়তানটি এই পাথরকেও চাবিয়ে খেয়ে ফেলে, এতে আমাদের অনেক সময় পাওয়া যাবে। বিনায়ক আটার পুতুলটি ফেলে দিয়ে তার ছেলেকে বলে, আজকে শুধু তোমাকে ট্রেনিং এর জন্য নিয়ে এসেছি, আজকে আমরা সোনার মুদ্রা নিব না। বাবা ছেলে নিচে চলে আসে আর তারা আটা দিয়ে গোল দাগ দিয়ে দেয়। বিনায়ক তার ছেলেকে বলে ওই শয়তানটি আটার পুতুল খেতে পারে, কিন্তু এই শুকনো আটা ওই শয়তানটির জন্য অভিশাপ। ওই শয়তানটি এই গোল দাগ আটার মধ্যে আসতে পারবে না, এটা হলো আমাদের সুরক্ষা। পান্ডু তার বাবাকে বলে যে হাসতার কখন আসবে। তখন বিনায়ক তার ছেলেকে বলে যে আজকে হাসতার আসবে না, আমি যে ওপরে আটা দিয়ে বানানো পুতুলটি ফেলে দিয়েছিলাম ওই পুতুলটি থাকলে এখানে হাসতার আসতো, শুধু আজকে তোমার ট্রেনিং এর জন্য এখানে এসেছি, যেই কারণে আমি পুতুলটি নিয়ে আসিনি। তখন পান্ডু তার কাছ থেকে আটার পুতুলটি বের করে বলে যে বাবা তুমি আটার পুতুলটি ফেলে দিয়েছিলে আর আমি ওইটা নিয়ে চলে এসেছি। পুতুলটি দেখার সাথে সাথেই অভিশপ্ত হাসতার শয়তানটি জেগে ওঠে। বিনায়ক আটার দাগের মধ্যে যেতে গিয়ে তারা বাবা ছেলে দাগের বাইরে চলে আসে। আর ওই শয়তানটি যখন তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই পান্ডুর কাছে থাকা পুতুলটি পান্ডু ছুঁড়ে মারে আর তখনই শয়তানটি ওই পুতুলটি খেতে শুরু করে। আর এদিকে পান্ডু সে ওপরে না উঠে শয়তানের কোমরের থলে থেকে সোনার মুদ্রাগুলো নিতে শুরু করে। আর এদিকে বিনায়ক সে দড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। তো পান্ডু সঠিক টাইমে সোনাগুলো নিয়ে সেও ওপরে উঠতে সক্ষম হয়। তারা বাবা ছেলে প্রাণে এইবারের মতন বেঁচে যায়, কিন্তু বিনায়ক পান্ডুকে অনেক মারধর করে, কারণ পান্ডুর এই ছোট্ট ভুলে তারা বাবা ছেলেই অভিশপ্ত হয়ে যেত। বাড়ি ফেরার সময় বিনায়ক পান্ডুকে একটা সোনার মুদ্রা দিয়ে বলে এটা তোমার জীবনের প্রথম কামাই। রাতের বেলায় পান্ডুকে তার মা জিজ্ঞেস করে যে আজকে তোমরা কোথায় গেছিলে আর সোনার মুদ্রাগুলো কোথা থেকে নিয়ে এসেছো, কিন্তু পান্ডু তার মাকে কিছুই বলে না। অভিশপ্ত এই গুপ্তধনের লোভ যা সবার মুখে বন্ধ করে দেয়। রাতের বেলায় বিনায়কের কাছে সরকার থেকে লোক আসে, ওই অভিশপ্ত তুম্বাদ ভেঙে ওইখানে গ্রাম বানানো হবে, কিন্তু ওই তুম্বাদ বিনায়কের দাদুর ছিল। কিন্তু এখন বিনায়কদের কাছে ওই তুম্বাদের কোনো দলিল নেই, যার কারণে ওই তুম্বাদ এখন সরকারের হয়ে গেছে। আর এদিকে পান্ডু তার বাবা যে বউ বাদে আর একটা এক্সট্রা মেয়ের সাথে আরএমসি করে, পান্ডু ওই মেয়েটিকে অফার করে বসে সে যেন তার সাথেও আরএমসি করে। পান্ডু ওই মেয়েটিকে বলে যে আমার বাবার তো অনেক বয়স হয়ে গেছে আর কিছুদিন পরে সে এমনিতেই মারা যাবে, তখন আমি তোমাকে বিয়ে করে নেব। আর পান্ডু তার কাছে থাকা একটা স্বর্ণের মুদ্রা দেয় এই মেয়েটিকে। বিনায়ক পান্ডুকে ডেকে সে যে এতদিন থেকে ওই সোনার মুদ্রাগুলো তুম্বাদ থেকে এনেছে ওগুলো কোথায় রেখেছে সেটা দেখিয়ে দেয়। পান্ডু এতগুলো স্বর্ণের মুদ্রার টাকা দেখে বলে এগুলো দিয়ে তো আমাদের 7 জন্ম কেটে যাবে। বিনায়ক এই কথার কোনো উত্তর দেয় না, আসলে মানুষের লোভ লালসা আর দূর হবে না। বিনায়ক রাতে ঘুমানোর আগে পান্ডু যে মেয়েটিকে একটা স্বর্ণের মুদ্রা দিয়েছিল ওই মেয়েটি পান্ডুর বিষয়ে সবকিছু বলে দেয় বিনায়ককে। তখন বিনায়ক পান্ডুকে ধরে অনেক মারধর করে। তো পান্ডু একটা প্ল্যান বলে তার বাবাকে, যেহেতু ওই হাস্তার শয়তান একটা আটার পুতুল খেতে যতটুক সময় লাগে তার অতটুক সময় আমরা ওর কাছ থেকে স্বর্ণের মুদ্রা নিয়ে আসতে পারি। আমরা যদি অভিশপ্ত শয়তানটিকে অনেকগুলো আটার পুতুল খেতে দিই তাহলে আমরা অনেক সময় পাবো আর আমরা অত সময়ে অনেক বেশি করে স্বর্ণের মুদ্রা নিয়ে আসতে পারবো। পান্ডুর এই প্ল্যানটা বিনায়কের অনেক কাজের মনে হয়। তো পান্ডু তার বাবার কাছে ক্ষমা চায় ওই মেয়েটিকে আরএমসি করার অফারের জন্য। বিনায়ক বলে তুই অনেক পাকনা হয়ে গেছিস, তোকে আর কয়েক মাস পরেই বিয়ে দিয়ে দেবো। তো এই কথার উত্তরে পান্ডু বলে এতদিন আমি কি করব। তখন বিনায়ক তার ছেলে পান্ডুকে আরএমসি করার মেলাতেই নিয়ে চলে যায়। লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। তো পান্ডুর প্ল্যান মোতাবেক তুম্বাদে এসে তারা অনেকগুলো আটা দিয়ে পুতুল বানায়। তারা নেমে পড়ে ওই অভিশপ্ত জায়গায়। তো বিনায়ক হাতে 2টা আটার পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন এইখানে ওই অভিশপ্ত হাস্তার শয়তানটি চলে আসে। কিন্তু তাদের প্ল্যানটি একদম সম্পূর্ণই ভুল হয়ে যায়, কারণ 2টা আটার পুতুল দেখে 2টা হাস্তার অভিশপ্ত শয়তান হয়ে যায়। পান্ডু কিন্তু এখনো দেখেনি যে 2টা আটার পুতুল দেখে হাস্তার শয়তান 2টা হয়ে গেছে। সে কিন্তু নিচ দিকে তাকিয়ে তার ব্যাগ থেকে অনেকগুলো আটার পুতুল বের করতে শুরু করে। যতগুলো আটার পুতুল বের করা হয় ততগুলোই ওই অভিশপ্ত হাস্তারের শরীর থেকে আরেকটা করে হাস্তার শয়তান জন্ম নেয়। দেখতে দেখতে অভিশপ্ত হাস্তার শয়তানগুলো বিনায়কদেরকে চারে সাইড দিয়ে ঘিরে ফেলে। তো বিনায়করা কিন্তু ওই আটার দাগের গোলের মাঝখানে রয়েছে, যার কারণে অভিশপ্ত হাস্তার শয়তানগুলো বিনায়কদেরকে ধরতে পারে না। বিনায়করা যে দাঁড়িয়ে রয়েছে তাদের মাথা
মাথা অবধি কিন্তু এই সুরক্ষাটা পাবে তারা যদি তাদের হাইটের ওপরে উঠে যায়, দড়ি দিয়ে ওপরে উঠতে চায়, তাহলে কিন্তু এই অভিশপ্ত হাস্তারের শয়তানের কাছে হয়তো বা মারা পড়বে, না হলে অভিশপ্ত হয়ে যাবে। আটার পুতুল খাওয়ার জন্য ওই অভিশপ্ত শয়তানগুলো নিজেদের মধ্যেই মারামারি করতে শুরু করে। মানে ভাবুন যে এই অভিশপ্ত শয়তানগুলো কতটা ভয়ঙ্কর। বিনায়ক বুঝে যায় তারা যদি এইভাবে এইখানে বসে থাকে তাহলে তারা এমনিতেই মারা পড়বে। বিনায়ক তখন তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বিনায়ক তার শরীরে যতগুলো আটার পুতুল রয়েছে সবগুলো আটার পুতুল বেঁধে দেয়, আর সে নিজেই দড়ি বেয়ে উঠতে শুরু করে উপরের দিকে। আর সবগুলো হাস্তার শয়তান তখন বিনায়ককে ধরতে গিয়ে অনেকগুলো শয়তান নিচে থাকা সুরক্ষা কবচের উপরে গিয়ে পড়ে আর তারা ভ্যানিশ হয়ে যায়। বিনায়ককে অনেকগুলো এই অভিশপ্ত শয়তানগুলো চেপে ধরে রাখে, কিন্তু বিনায়ক অনেক কষ্ট করে এই অভিশপ্ত জায়গার বাইরে উঠতে পারে। তো ওপরেও কিন্তু ওই সুরক্ষা কবচের আটা ছিটানো রয়েছে। সবগুলো শয়তান তখন ওই আটার সুরক্ষা কবচের সাথে ধাক্কা খেয়ে ভ্যানিশ হয়ে যায়। তখন নিচে থাকা পাণ্ডু নির্ভয়ে ওপরে উঠে আসে, আর ওপরে উঠে তার বাবার এক আর্তনাদ চিৎকার কান্না ভেসে আসে তার কানে। পাণ্ডু দেখতে পায় তার বাবাও এক ভয়ঙ্কর অভিশপ্ত হয়ে গেছে আর তার শরীর এখন গলতে শুরু করেছে। এই অভিশাপের নিজ ইচ্ছাকৃতভাবে কোনো মৃত্যু নেই, সারা জীবন এই অভিশাপের শাস্তি ভোগ করতে হবে। বিনায়ক তার ছেলে পাণ্ডুকে বলে যে এই স্বর্ণের মুদ্রাগুলো তো তোর দরকার ছিল তাই না, ধর এখন নিয়ে। পাণ্ডু তখন তার বাবার শরীরে আগুন ধরিয়ে দেয় আর তার বাবাকে বলে বাবা ঘুমিয়ে পড়ো, না হলে হাস্তার চলে আসবে। পাণ্ডু নিজেও জানে যে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বের হওয়া যায় না। তারপরে এই মুভিটি এইখানে শেষ হয়ে যায়। তো এই মুভির কিছু বাস্তবতা তোমাদেরকে বলি। এই মুভির আসল ভিলেন ছিল কে জানো? তোমরা হয়তোবা ভাবতেছো এই অভিশপ্ত হাস্তার শয়তানটি, কিন্তু সে না। মেইন ভিলেন ছিল মানুষের লোভ, যা মানুষকেও ধ্বংস করতে পারে এবং নিজের একটা পরিবারকেও টেনে আনতে পারে এই লোভের মধ্যে। অভিশপ্ত হাস্তারের ওই গুপ্তধন কখনো শেষ হবে না, কিন্তু মানুষেরও লোভ কখনোই শেষ হবে না। এই মুভির পার্ট 2 আসতে চলেছে, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তুম্বার 2 এক্সপ্লেন করার। তোমাদেরকে একটা প্রশ্ন করি, বিনায়কের দাদির গালে কেন কাটা পুঁতে রাখা হয়েছিল? এটা যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।